দিস ইজ এ কালচার যে আমি মেরিটের দিকে দেখব, আর একটা কোম্পানি বলতে পারে না আমি প্রফিটের দিকে দেখব। লোকাল কোম্পানি কি দেখে? অবশ্যই মাল্টিন্যাশনাল কোম্পানি প্রফিটের দিকে দেখে। প্রফিট না করলে তো মেরিট মানে প্রফিট ইজ অটোমেটিক সিকোয়েন্স। হ্যাঁ, বাট হাউ ইউ অ্যাচিভ ইট। সো ওই জিনিসটাতে তারা বেশ কিছু সবসময় মাল্টিন্যাশনাল কোম্পানি তারা ওই দিকটা বেশি নজর দেয়। তারা কি কি দেখে? একটা হলো মানব সম্পদ, দ্য ম্যারিটস, দ্য বেস্ট পিপল তারা অ্যাট্রাক্ট করতে পারে নাকি। সেকেন্ড যে জিনিসটা তারা করে যে বেস্ট টেকনোলজি আনতে পারে নাকি। হ্যাঁ, আর থার্ড হলো গিয়ে যেভাবে ব্যবসাটা পরিচালিত হবে, দ্য প্রসেস, দ্য বেস্ট প্রসেস আছে নাকি। তো আমাদের এই লোকাল কোম্পানি এখন পর্যন্ত হলো গিয়ে এন্টারপ্রেনার বেসিস, যারা উদ্যোক্তা তারাই চালিয়ে গেছেন, তারা ব্যবসাতেই ছিলেন, তারা এম্পায়ার বিল্ড করেছেন। কিন্তু অর্গানাইজেশন বিল্ড করে প্রফেশনালসরা, ওই রকম প্রফেশনালও আমাদের দেশে তো এখন পর্যন্ত আসে নাই, বা থাকলেও তারা বেশিরভাগই মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে। সো ওইটাতে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, কারণ ওই যে বেস্ট প্র্যাকটিসেসগুলো আছে, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস, সেটা তো আমাদের কোম্পানিতে নিতে হবে। হ্যাঁ, অথবা হোমগ্রোন বেস্ট প্র্যাকটিস করতে হবে। তো আমাদের দুটোর মধ্যে কোনোটাই হয়নি। সো ওই জায়গাটা একটা গ্যাপ হয়ে যায়। সো ওই দিকেই এখন আস্তে আস্তে বেশ কিছু লোকাল কোম্পানিজ দে আর গোয়িং টুয়ার্ড ইট, কর্পোরেটাইজেশন করছে, প্রফেশনালদেরকে নিয়ে আসছে, আমাদের মতো প্রফেশনালসরা জয়েন করছে। সেটা একটা ইতিবাচক দিক। এখন এটা অনেকটা আপনার শোর মতোই, আমরা চেঞ্জ মেকার, উই হ্যাভ টু মেক দ্য চেঞ্জ ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। চেঞ্জ কীভাবে আনছেন ওয়াহেদ ভাই? আমরা যেটা বললাম যে আপনারা 1964 সাল থেকে আপনাদের জার্নি শুরু, এবং নিশ্চিতভাবেই মাল্টিন্যাশনালের মতো আমাদের এই কোম্পানিগুলো না, বাট আমরা যদি বিজনেস ভলিউমের দিকে তাকাই, আমরা যদি তাদেরকে টোটাল যত মানুষ এখানে কাজ করে, যত হাজার মানুষ, এমএনসিতে তারা যেরকম পার স্টাফ সে কতটুকু রেভিনিউ নিয়ে আসলে এভাবে হিসাব করে, রাদার আমি বলবো যে আমাদের লোকাল কোম্পানি, লোকালি অন্টারপ্রেনাররা কিন্তু ওইভাবে চিন্তা করে না, রাদার চিন্তা করে আমি কত হাজার মানুষকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এটা একটা দিক। আপনারা যারা চেঞ্জ মেকার, চেঞ্জটা কিভাবে আনছেন এই নাভানা গ্রুপে? আপনারা এখন কিভাবে চেঞ্জ আনবেন? এবং আমরা জানি যে কোনো একটা লাইফ সাইকেল থাকে, একটা কোম্পানি হতে পারে, একটা মানুষের লাইফ সাইকেল থাকে, পণ্যের লাইফ সাইকেল থাকে। যেহেতু 64 সাল থেকে শুরু, অনেক এসবিইউই আপনাদের হতে পারে যে নতুন এসবিইউ আসবে, নতুন এই কিছু বন্ধ হয়ে যাবে, কিছু আসবে, এবং কিভাবে এখানে চেঞ্জ মেক করছেন আপনারা? আপনি জানেন যে জির বিখ্যাত সেই সিইও জ্যাক ওয়ালস, সে বলতো যে ইফ আই এম নট top 1 or 2 in a segment or in a market, I will come out of that business. আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। অনেক সময় প্রপার বিজনেস কেস না। ওয়াহিদ ভাই, সবসময় কি 1 এবং 2 এর ভেতরে থাকতে হবে? মানে ধরেন একটা কংগ্লোমারেট লাইক নাভানা, এখন এটা হয় কি, যদি আপনি আমাদের বাংলাদেশে অনেকগুলো গ্রুপ অফ কোম্পানিজ আছে, আপনি দেখবেন যে একটা দুইটা খুব ভালো ব্যবসা করছে, ক্যাশ কাউ, এবং সেটা দিয়ে সে টানছে অনেকগুলা ছোট ছোট ইয়েতে। সেটাতে একটা যেটা অসুবিধা হয়, যেটা ভালো ব্যবসা করছিল তাকে ইনভেস্ট করে বা আরেকটা বড় করার, সেটা না করে আমি ছোট অনেকগুলা পাচ্ছি। হ্যাঁ, সো আমার অ্যাটেনশন ডাইভার্ট হচ্ছে, কারণ এন্টারপ্রেনার তো একটা লিমিট আছে, 24 ঘন্টার মধ্যে সে 16 ঘন্টা কাজ করতে পারে। তো ওই যে অ্যাটেনশন ডাইভার্ট হচ্ছে, রিসোর্স ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই জন্যই ইউ হ্যাভ টু থিঙ্ক ভেরি কেয়ারফুলি যে আমার কোর কম্পিটেন্সটা কি। আমি যদি নামানোর কথা বলি, আমাদের কোর কম্পিটেন্সি হলো গিয়ে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ আওয়ার কোর কম্পিটেন্সি। 1963 সালে জহিরুল ইসলাম সাহেব টয়োটার সাথে এগ্রিমেন্ট করেছেন। তখন বাংলাদেশে কয়জন লোক গাড়ি চালাতো? দ্যাট ওয়াজ এ ভেরি রিস্কি অ্যান্ড ভিশনারি ডিসিশন। জহিরুল ইসলাম সাহেবের সাথে সাথে ওনার ভাই শফিকুল ইসলাম কামাল সাহেব, ওনার কনস্ট্রাকশন করেছেন মিডল ইস্টে গিয়ে। এটাও একটা ভিশনারি ইয়ে ছিল। সো আমরা অ্যাকচুয়ালি অনেক সময় আমরা ব্যবসা ক্ষেত্রে ঢুকে এসে আমাদের কোর কম্পিটেন্সটা ভুলে যাই। এইটাই অনেক বড় মার্কেট। আপনি যদি ধরেন যে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস ইজ এ হিউজ বিজনেস। বাংলাদেশ তো এখন কনস্ট্রাকশন হচ্ছে, এটার ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড প্রচুর লিঙ্কেজ আছে। সিমিলারলি কি অটোমোবাইল ইন্ডাস্ট্রি, বর্তমানে আপনি জানেন সরকার একটা নতুন পলিসি দিয়েছে, একটা ভিশন দিয়েছে যে আমরা এখানকার রিজিওনাল হাব হব ম্যানুফ্যাকচারিংয়ে। সো এখানেও কিন্তু আমাদের একটা বিরাট পদচারণ হতে পারে। এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি জাস্ট মানে কিন্তু গাড়ি বানানো না। হ্যাঁ, টয়োটা কিন্তু গাড়ি বানায় না, তাই অ্যাসেম্বল ইট। তারা বিভিন্ন তাদের সাপ্লায়ার আছে, একজন এক পার্টস বানায়, তারা একসাথে বানায়, প্রতি 30 সেকেন্ডে একটা গাড়ি বের করতেছে।
সো ওই পার্টসগুলো কিন্তু আমরা বানাতে পারি, হ্যাঁ, অ্যান্ড দেয়ার আর লটস অফ লেবার আর্বিট্রেজ দেয়ার, কারণ ওখানে প্রচুর ইন্ডাস্ট্রিগুলো আছে যেগুলো লেবার ইন্টেন্সিভ। সো আমাদের ওই সব জিনিস চিন্তা করতে হবে, আমাদের লং টার্ম ভিশনটা ক্রিয়েট করতে হবে, আমাদের লং টার্ম স্ট্র্যাটেজি করতে হবে। মানে এই জায়গাটা ওয়াহিদ ভাই যদি আমি আসি, যে গাড়ির ব্যাপারটা যেহেতু আসলো এবং আপনারা ওই সময় ভিশন দেখেছিলেন, তার জেনারেশনরাই তো এখন আসলে তারা এখনই বোর্ডে বসেন। সো এখন বাংলাদেশে কিন্তু মেড ইন বাংলাদেশ গাড়ির ব্যাপারটা আসলে চলে আসছে এবং আমরা দেখছি, এবং সরকার থেকে ওইটাকে এনকারেজ করা হচ্ছে। এই জায়গাতে আপনাদের অবস্থানটা কোথায় আছেন আপনারা? প্রথমে বলে রাখি যে গাড়ির একটা অংশ আমরা অলরেডি ম্যানুফ্যাকচারিং করছি। হিনো বাস আমরা এখানে সিকেডি দিয়ে আনাই, পুরো বডি ফ্যাব্রিকেশন করি। সো এটা কিন্তু আমরা অনেক আগে করেছি আফতাব অটোমোবাইল ইয়েতে। এটা আবার বললো কামাল সাহেব এবং জহিরুল ইসলাম সাহেবের সেই ভিশনারি ইয়ে। টয়োটা গাড়ি বানানোর ব্যাপারে কিছু লিমিটেশন আছে, এটা ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার, ফ্রম দ্য মাদার কোম্পানি, মার্কেট সাইডে। এখানে মেইন জিনিসটা হয়ে গেছে আমাদের এখানে প্রচুর রিকন্ডিশন গাড়ি আসে। একটা মার্কেট সাইজ না হলে কেউ ম্যানুফ্যাকচারে আসতে ভয় পায়। সো ওই রিকন্ডিশন গাড়িগুলা বিক্রি এখানে কমায়, এবং ব্র্যান্ড নিউ গাড়ি যখন বাড়বে তখন এখানে ম্যানুফ্যাকচার হতে চেষ্টা করবে, কারণ তাকে তো রিকন্ডিশন গাড়ির সাথে কম্পিট করতে হয়, এবং এটা অনেক সময় চিপ হয়ে যায়, সস্তায় পড়ে যায়। সরকার তো এটা বলছে মনে হয় যে যদি আমি ব্র্যান্ড নিউ গাড়ি বানাই তাহলে রিকন্ডিশন গাড়িতে এখন 4-5 গুণ যেটা আমরা দেই দাম দিই তার থেকেও বাড়িয়ে দিবে অথবা একেবারেই কমিয়ে আনবে, এরকম কিছু। ওইখানে একটা ফিসক্যাল একটা ইনসেন্টিভের ব্যাপার আছে, যে আমি যদি লোকালি ম্যানুফ্যাকচার করি তাহলে আমার ট্যাক্স কমে আসবে, আমি কম দামে দিতে পারবো, অ্যাজ অপোজ টু রিকন্ডিশন গাড়ি। কারণ রিকন্ডিশন গাড়ি ইন এ লং টার্ম দেশের জন্য খুব একটা লাভ হয় না, কারণ এই গাড়িগুলো কিন্তু অলরেডি পুরনো এবং পরিবেশগতভাবেও কিন্তু একটা সমস্যা আছে। সো 2030 সালের মধ্যে আমাদেরকে গ্লোবালি ইটস গোয়িং টু চেঞ্জ, হ্যাঁ। সো ওইসব চিন্তা করে আমাদেরকে সরকারের যে পলিসি আসছে ইটস ভেরি পজিটিভ। এখানে আমাদেরও কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারি পর্যায়ে আমরা জানাবো। এইটা একটা জিনিস যে মার্কেটটা কত বড়। মার্কেটটা যদি ওভারঅল ধরেন আপনার বেশ বড়, কিন্তু এটার মধ্যে একটা বড় সেগমেন্ট নিয়ে রেখেছে রিকন্ডিশন গাড়ি। সো ওইটার কি ব্যবস্থা করা যায়, ওটার সাথে অনেক মানুষ জড়িত, অনেক ব্যবসা জড়িত, আপনি জাস্ট ওভারনাইট এটা করতে পারবেন না। সো উই হ্যাভ টু টেক এ লঙ্গার ভিউ অন ইট। আর আমাদের যে কোম্পানিগুলো আছে, দেশ স্বাধীন হয়েছে 50 বছর, বেশিরভাগ কোম্পানি এই 50-60 বছর পুরনো। আপনারা কিন্তু দেশ স্বাধীনের আগে থেকে আছে। তারপরে আমাদের এখন যারা আছেন জড়িত ফ্যামিলির থেকে, তারা সেকেন্ড জেনারেশন। সো ওই কারণে একটা ব্যবসার ম্যাচুরিটি হতে একটু সময় লাগে। আমাদের এই লোকাল কোম্পানি এখন পর্যন্ত হলো গিয়ে এন্টারপ্রেনিয়র বেসিস, যারা উদ্যোক্তা তারাই চালিয়ে গেছেন, তারা ব্যবসাতেই ছিলেন, তারা এম্পায়ার বিল্ড করেছেন, কিন্তু অর্গানাইজেশন বিল্ড করে প্রফেশনালসরা। ওই রকম প্রফেশনালও আমাদের দেশে এখন পর্যন্ত আসে নাই, বা থাকলেও তারা বেশিরভাগই মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে। সো ওইটাতে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, কারণ ওই যে বেস্ট প্র্যাকটিসেসগুলো আছে, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস, সেটা তো আমাদের কোম্পানিতে নিতে হবে, হ্যাঁ, অথবা হোমগ্রোন বেস্ট প্র্যাকটিস করতে হবে। তো আমাদের দুটোর মধ্যে কোনোটাই হয়নি। সো ওই জায়গাটা একটা গ্যাপ হয়ে যায়। সো ওই দিকেই এখন আস্তে আস্তে বেশ কিছু লোকাল কোম্পানিজ দে আর গোয়িং টুয়ার্ড ইট, কর্পোরেটাইজেশন করছে, প্রফেশনালদেরকে নিয়ে আসছে, আমাদের মতো প্রফেশনালসরা জয়েন করছে, সেটা একটা ইতিবাচক দিক। এখন এটা অনেকটা আপনার শোর মতোই, আমরা চেঞ্জ মেকার, উই হ্যাভ টু মেক দ্য চেঞ্জ ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। আমাদের বাংলাদেশে অনেকগুলো গ্রুপ অফ কোম্পানিজ আছে, আপনি দেখবেন যে একটা দুইটা খুব ভালো ব্যবসা করছে, ক্যাশ কাউ, এবং সেটা দিয়ে সে টানছে অনেকগুলা ছোট ইয়েতে। সেটাতে একটা যেটা অসুবিধা হয়, যেটা ভালো ব্যবসা করছিল তাকে ইনভেস্ট করে বা আরেকটা বড় করার, সেটা না করে আমি ছোট অনেকগুলা পালছি, হ্যাঁ। সো আমার অ্যাটেনশন ডাইভার্ট হচ্ছে, কারণ এন্টারপ্রেনার তো একটা লিমিট আছে, 24 ঘন্টার মধ্যে সে 16 ঘন্টা কাজ করতে পারে। তো ওই যে অ্যাটেনশন ডাইভার্ট হচ্ছে, রিসোর্স ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই জন্যই ইউ হ্যাভ টু থিঙ্ক ভেরি কেয়ারফুলি যে আমার কোর কম্পিটেন্সটা কি। মোটরসাইকেল বিজনেস যদি দেখেন, সেখানে কিন্তু একটা সুন্দর আস্তে আস্তে লোকালাইজেশনে একটা বড় চলে আসছে, মার্কেট ডমিনেট করছে, এবং ম্যানুফ্যাকচারিংয়ের একটা বড় পার্ট কিন্তু লোকালি ম্যানুফ্যাকচার। যেমন ধরেন টায়ার লোকালি, আর কি গভর্নমেন্টের একটা পলিসি আছে 5টা আইটেম লোকালি দিতে হবে।
সো ওইটা যখন হবে তখন ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় গ্রোথ আসে, কারণ সাপ্লাই চেইনটা আরও বড় হয়, লোকালি আমি অনেক কিছু প্রকিউর করি, ওভারঅল ইন্ডাস্ট্রিটা গ্রো করে। হ্যাঁ, সো ওইটা গাড়ির ক্ষেত্রে হতে আর কিছুদিন সময় লাগবে, বাট আমি খুবই আশাবাদী। কিছুদিন মানে কি মনে করেন, কতদিন? কিছুদিন মানে কত বছর? হরাইজনে এটা বলা একটু ডিফিকাল্ট, বাট কিছু স্ট্যাটিস্টিক্স যদি দেখি আর কি, ইন্টারন্যাশনাল মার্কেটে সার্টেন জিডিপি পার ক্যাপিটা লেভেলে গেলে ওই কার ইন্ডাস্ট্রিগুলো আসে। তো সেটা সাধারণত $3,000, $3,500, $4,000 যখন হয়, আমরা এখন $2,500 আছি। সো ওই লেভেলে আমরা এর পজিটিভ ট্র্যাক, রাইট ট্র্যাকে আছি। ধরেন উইদিন 10 years সময়ের ব্যাপার। যে নাভানা গ্রুপ একটা বড় শিল্প গোষ্ঠী, খুব ক্লিয়ার ভাবে আপনি বলেছেন যে সবগুলো জায়গাতে আপনারা কনসেন্ট্রেট করাটা এটা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন যে আপনারা কতটুকু কি করবেন। একটা বলেছেন হচ্ছে গাড়ি, আর একটা বলেছেন হচ্ছে কনস্ট্রাকশনসের যে জায়গাটা। তাহলে আর কোন কোন জায়গাতে আপনারা এখন কনসেন্ট্রেট করছেন এবং কোন জায়গা থেকে মনে করছেন কুইট করার জন্য চিন্তা করবেন? আমাদের যেমন ধরেন অলরেডি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে ব্যাটারি, ওই অটোমোবাইলের সাথে জড়িত। আমাদের আছে পাইপ ম্যানুফ্যাকচার করি, যেটা কনস্ট্রাকশনের সাথে জড়িত। আমাদের এনার্জি সেক্টরে, যেটা হাউস হোল্ডের সাথে জড়িত। সো আমরা মোটামুটি কোর বিজনেসের মধ্যেই আছি। এখন আমাদের দেখতে হবে যে আমি রাইট মার্কেট শেয়ার নিচ্ছি কিনা না, কত। আপনি যেটা বললেন না, মাল্টিন্যাশনাল কোম্পানি, লোকাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু অলওয়েজ লুক অ্যাট মার্কেট শেয়ার। আমার মার্কেট শেয়ার কম হতে পারে, কিন্তু কীভাবে গ্রো করা যায়, হ্যাঁ, প্রফিটেবল সেলস গ্রোথ। আমরা অনেক সময় করি কি, লোকাল কোম্পানিতে ওই হিসাবটা করি না, একটা ডিসকাউন্ট দিয়ে মার্কেট শেয়ার ঢুকতে চাই, হ্যাঁ, কিন্তু আমি আলটিমেটলি লস করছি। নাভানা বেশ কিছু বছর ধরেই গ্রো করছিল, কিন্তু গ্রোথের একটা প্রবলেম হয় যে হাউ ওয়েল ইউ ম্যানেজ দ্যাট গ্রোথ। হ্যাঁ, কারণ অনেক সময় হয় উপরে উঠতে গিয়ে পড়ে যেতে হয়। হ্যাঁ, সো 2018 সালের দিকেই বোর্ড মেম্বাররা বুঝতে পেরেছিলেন যে দের ইজ সাম প্রবলেম কামিং আপ, বিকজ যেটা হয়েছে, আমি ব্যাংকের থেকে লোন নিচ্ছি, লোন নিয়ে আমি গ্রো করছি, কিন্তু একটা বিজনেস শুরু করতে পরের দিন থেকে তো বিক্রি শুরু হয় না। সো বিজনেস প্ল্যানে ওই কন্টিনজেন্সি রাখা হয় নাই, সময় লাগছে ওই টার্গেটটা পৌঁছাতে। তো যার কারণে ব্যাংকের উপরে একটা, আমাদের ক্যাশ ফ্লোর উপরে একটা চাপ পড়েছিল। এর মধ্যে আবার কোভিড চলে আসলো। আর আপনারা জানেন নাভানা আমরা কিন্তু পুরোপুরি দেশেই বিক্রি করি, আমাদের বাইরে কোনো এক্সপোর্ট নাই। যখন লকডাউন হয়েছিল আমাদের ব্যবসা পুরোপুরি বন্ধ ছিল, বাট আমরা কিন্তু আমরা যারা কাজ করছি এখানে, আমরা কাউকে ছাড়িনি, এবং আমরা তাদেরকে কাজ ছাড়াই আমরা বেতন দেওয়ার ব্যবস্থা করেছি, এবং অন্যান্য আরও অনেক কাজ করেছে। বাট ইন এনি কেস, ওই আপনার রেভিনিউ কমে আসছে, আপনার কস্ট বেস সেম রচ্ছে, আপনার ক্যাশ ফ্লোর উপরে একটা চাপ সৃষ্টি হয়। তো সেটা আমরা বুঝতে পেরেই আমাদের একটা স্ট্র্যাটেজি আমরা ঠিক করেছিলাম যে এটা থেকে উত্তরণের পথ কী, এবং সেটা আমরা কয়েকটা স্টেপে করেছিলাম। আমরা অত্যন্ত খুশি যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদেরকে এই বেল আউট প্যাকেজের জন্য সাহায্য করা হয়েছে। আমাদের একটা বিভিন্ন ধাপে ধাপে আমাদের কিছু পরিকল্পনা ছিল, সেটার মধ্যে আমরা বাংলাদেশ ব্যাংক বলেন, লোকাল ব্যাংক বলেন, বা সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছে সবার কাছে সহযোগিতা পেয়ে প্রথম ধাপটা আমরা শেষ করেছি। এখন আমরা যে জিনিসটা প্ল্যানে আছে, সেটা হলো গিয়ে যে আমাদেরকে এই ব্যাংক ঋণ যেটা আছে সেটা পে করতে হবে। অনেক সময় হয় কি, শর্ট টার্ম লোন নিয়ে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে চলে যাই। হ্যাঁ, সো লং টার্ম ইনভেস্টমেন্টের রিটার্ন কিন্তু শর্ট টার্মে হয় না। সো আমরা ওইটা রিশেডিউল করেছি যাতে স্প্রেড করতে হয়, তারপরেও কিছু থেকে যায়। সো আমরা অলরেডি, আপনারা হয়তো পত্রিকা দেখবেন, রিভারস্টোন ক্যাপিটাল বলে একটা কোম্পানির সাথে উই হ্যাভ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট টু রিস্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচার করা। এখানে বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা জিরো কুপন বন্ড আনবো, পারপেচুয়াল বন্ড, এবং পরবর্তীতে কিছু কোম্পানিকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জে লিস্টেড করে ব্যাংকের ঋণ শোধের ব্যবস্থা করবো। সো ওইটা পুরোটাই আমাদের প্ল্যানের মধ্যে আছে। উই আর অন দ্যাট প্ল্যান। আলহামদুলিল্লাহ, আমরা অ্যাটলিস্ট কোভিড পরবর্তীতে আমাদের সেলসটা উই আর কামিং ব্যাক টু দ্য প্রি কোভিড লেভেল, সো হুইচ ইজ এ গুড সাইন। প্রি কোভিড লেভেলে চলে এসেছেন, সবগুলো আসেনি, কাছাকাছি আসছে। মানব সম্পদ যারা আছে, যেটাকে আপনি বলেছেন তারাই প্রধান, এখানে যারা কাজ করে তাদের কি কোনো সংকট হতে পারে ওয়াহিদ ভাই? আমার নাভানার ব্যাপারে
নাভানার ব্যাপারে এবং একই সাথে নাভানা তো ইন্ডাস্ট্রিকে বিলং করে আর কি। হ্যাঁ, আপনার যদি একটা কিছুদিন আগে আমেরিকায় যেটা খুব বেশি ছিল যে বিদেশি লোক ওদের চাকরি নিয়ে যাচ্ছে, তো পরে স্ট্যাটিস্টিকলি দেখা গেল অ্যাকচুয়ালি জব ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই টেকনোলজি। 45% জব লস ইন আমেরিকা ওয়াজ টেকেন ওভার বাই টেকনোলজি। এটা একটা আর কি স্বাভাবিক ব্যাপার হিসেবে ধরতে হবে, বিকজ টেকনোলজি উইল টেক লটস অফ জব। সো দিস ইজ আমাদেরকে ন্যাচারাল মনে করতে হবে। এবং ব্যবসায় যদি টিকে থাকতে চাই, আমি যেটা প্রথমেই বললাম, টেকনোলজি ইজ ওয়ান অফ মানব সম্পদের সাথে সাথে টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনফর্চুনেটলি আমরা যখন লোকাল ইন্ডাস্ট্রিতে দেখি 100 কোটি টাকার ব্যবসায় প্ল্যান করা হচ্ছে, 1 কোটি টাকা আইটি ক্ষেত্রে রাখা হচ্ছে না। এই জায়গাটা আপনি একটা শুরুতে কথা বলেছেন জেনারেশন, একটা জেনারেশন থেকে আপনি আরেকটা জেনারেশনে যান, পরের জেনারেশন এসে কি এই জায়গাটা ধরতে পারছে? কিছু কিছু পারছে, এবং আই এম ভেরি আর কি অনার যে আমার যে কোম্পানিতে আমার নতুন জেনারেশন দে আর ভেরি মাচ ইনটু ইট। যে আমি যেটা বলি হলো পেপারলেস অফিস, হ্যাঁ, এত দরকার নেই। সো এই পেপারলেস অফিস বলার পরে ইউজুয়ালি এটার রিয়াকশনটা কি? এটা কি খুব শকিং মানে ফর দ্য ক্রাউড যাদেরকে? ইট ইজ অ্যান্ড ইফ আমি যদি ওই জায়গায় থাকতাম আমার জন্য শকিং হতো। হ্যাঁ, কারণ ধরেন আমি 25-26 বছর ধরে একটা কোম্পানিতে কাজ করছি, খাতায় কলমে লিখছি, এটাই আমার কাজ মনে করছি। হ্যাঁ, সো যখন আমি এসে বলবো পেপারলেস অফিস, সো একটা তো কোন নতুন বস আসলো, এটা তো একটা ভয়ের ব্যাপার আছে। কিন্তু এখানে একটা জিনিস হলো গিয়ে মানুষকে কিন্তু রিট্রেন করা যায়। হ্যাঁ, আমরা সবাই নাভানা পরিবার বলি, সো আমরা অবশ্যই রিট্রেন করে তাদেরকে রাখার চেষ্টা করব, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং আরেকটা যে জিনিসটা এটার সাথে বলি যে আমাদের একটা ভিশন বাংলাদেশের প্রধানমন্ত্রী দিয়েছেন যে 2041 সালে উন্নত বিশ্ব হতে হবে, হাই ইনকাম কান্ট্রি হতে হবে। তার মানে কি আমাদের কিন্তু এতদিন পর্যন্ত যেটা স্ট্রেংথ ছিল লো কস্ট বেসড লেবার আর্বিট্রাজ করে ইন্টারন্যাশনাল মার্কেট দখল করা, সেটা কিন্তু ভবিষ্যতে হবে না। তো ভবিষ্যতে কী হবে? ভবিষ্যতে হবে গিয়ে নলেজ বেস ইকোনমি। আমরা যদি ওইখানে 2041 আমরা যদি মিডল ইনকাম ট্র্যাপের মধ্যে না আটকাতে চাই, সেটার কাজ কিন্তু এখন থেকে করতে হবে। কারণ সাডেনলি 2041 সালে এসে বলতে পারবেন না যে আপনার নলেজ হয়ে যাবে, এটা এখন। এবং আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। এতদিন আমরা লো কস্টে দিয়ে গিয়েছিলাম, এই জন্য যেটা বললেন যে অনেক মানুষ আমরা এমপ্লয় করি, অনেক কিছু করি, ভবিষ্যতে কিন্তু সেটা করতে পারবো না, কারণ লেবার কস্ট বাড়বে, ওভারঅল কস্ট বাড়বে। সো যেটা মাল্টিন্যাশনাল বললেন আপনি, পার পারসন রেভিনিউ কত, হ্যাঁ, এটা একটা ওয়ান অফ দেয়ার কেপিআই। হ্যাঁ, লোকাল কোম্পানিতে সেটা খুব একটা দেখা হয় না। যেমন একটু উদাহরণ দিই, যেহেতু আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ছিলাম বেশ কিছু বছর, বাংলাদেশের অ্যাভারেজ প্রোডাক্টিভিটি ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ 30-35%। ওকে, ঠিক আছে। ভালো ভালো যারা আছে তারা 40%-এর দিকে যাচ্ছে, অ্যাজ অপোজ টু ভিয়েতনাম অ্যান্ড চায়না ইজ 70-80%। হ্যাঁ, তার মানে কি একটা মেয়ে যে সেলাই করছে তার 8 ঘন্টার 30%-35% সে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ করছে, অ্যাজ অপোজ টু ভিয়েতনামের 70-80%। আমাদের কম্পিটিটর কারা? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান কোনো কোনো ক্ষেত্রে, বাট অথবা ফিলিপিন্স। সো ওই জবগুলো তারা যেটা করে যে গ্র্যাজুয়েশন করার পরে দে কন্টিনিউ ডেভেলপিং দ্যামসেলফ। হ্যাঁ, একটা ছেলে বা মেয়ে যদি মার্কেটিংয়ে থাকে, সে ইন্টারন্যাশনাল কোর্সেসগুলো করে, যেমন চার্টার্ড ইনস্টিটিউট অফ মার্কেটিং। একটা ছেলে যদি ফাইন্যান্সে করে, সে ACCA সিমা করে। এই যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, এইটা আমাদের দেশে মানুষজন মনে করে গ্র্যাজুয়েশন হয়ে গেছে, পড়াশোনা শেষ, ডান, আমি কাজে ঢুকে গেলাম। হ্যাঁ, এই জিনিসটা আমরা করি না। সেকেন্ড যে জিনিসটা হয় যে আমরা মনে করি আমি ফাইন্যান্সে ঢুকছি, আমি ফাইন্যান্সই শিখবো, আর কিছু শিখবো না, আমাদের হরাইজনটা ব্রড করি না। থার্ড যে জিনিসটা হলো একটা ল্যাঙ্গুয়েজগত ব্যারিয়ার থাকে, আমি কমিউনিকেশনের জন্য পারফেক্ট অক্সফোর্ড ইংলিশ বলার কথা আমি বলছি না, কিন্তু একটা কমিউনিকেট করে একটা পিপিটি প্রেজেন্টেশন করতে পারছে, ওই জিনিসটা স্কিলগুলো এগুলো পারা যায়, এটা খুব একটা ডিফিকাল্ট না। এবং আমাদের ট্যালেন্ট আছে, আমাদের অবশ্যই আমরা পারবো। যেখানে আমাদের দেশে প্রায় 10 লক্ষর অধিক মানুষ এই জব করছে বাইরের দেশ থেকে। নিশ্চিতভাবে ওয়াহিদ ভাই, আপনাকে অনেক